হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি পারমিতা, জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। এক রাতের জন্য আমরা এসেছি শান্তিনিকেতনে। উঠেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি শান্তবিতানে। আগের ভ্লগে এই প্রপার্টির যে রুমটিতে আমরা রয়েছি সেই সবকিছুই আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। এখন ঘড়িতে সময় দুপুর 1টা। বেরিয়ে পড়েছি, যাচ্ছি সোনাঝুরির হাটে। শান্তবিতানের গেট থেকে বেরিয়ে টার্ন নিলাম হাতের ডান দিকে। এই শান্তবিতান প্রপার্টিটি যেহেতু একদম শহরের মাঝখানে আর মেন রাস্তার উপরে, তাই রাস্তায় সবসময় অটো টোটো কিন্তু চলতেই থাকে। এবার এই মোড়টা থেকে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে। প্রথমে ভেবেছিলাম জানেন, টোটো করেই আমরা সোনাঝুরির হাটে যাব। শান্তবিতানের গেট থেকেই একটা টোটোওয়ালাকে ডেকে হাট পর্যন্ত ভাড়া জিজ্ঞেস করেছিলাম। 700 টাকা চেয়ে বসেছিল, তাই আপনাদের দাদা ঠিক করলো যে না, চলো আমরা গাড়ি নিয়েই যাই। আসলে আগেরবার যখন আমরা শান্তিনিকেতনে এসেছিলাম সেটা ছিল পৌষ মেলার সময়, আর আমরা গাড়ি নিয়েই সোনাঝুরির হাটে গিয়ে সাংঘাতিক ভিড় আর পার্কিংয়ের সমস্যায় পড়েছিলাম। তাই এবারও সেই অভিজ্ঞতার জন্য গাড়ি নিয়ে যেতে একটু টেনশন হচ্ছিল। এইবার নিয়ে শান্তিনিকেতনে আমার 5ম বার আসা। আমি জানি আমাদের মতো অনেকেই মাঝে মাঝে শান্তিনিকেতন আসেন। শান্তিনিকেতন ঘুরতে যাননি বাঙালিদের মধ্যে হয়তো খুব কম সংখ্যক মানুষই আছেন। তবে বিগত কয়েক বছরে শান্তিনিকেতনের আমূল পরিবর্তন হয়েছে। আধুনিকতার ছোঁয়া অল্প বিস্তর হলেও এখানেও আমাদের চোখে পড়েছে। এখন যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের পাশ দিয়ে। শুনেছি বিশ্বভারতীর ভিতরে এখন আর আগের মতো ঢুকতে দেওয়া হয় না, তাই আমরা এই চত্বর কাটিয়ে সোজা চলে গেলাম সোনাঝুরির হাটে। তবে বিশ্বভারতীর গেটের সামনে প্রচুর টোটো দাঁড়িয়েছিল। আপনারা চাইলে একটা টোটো ভাড়া করে বাইরে থেকে বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখতেই পারেন। চলে এসেছি আমরা কোপাই নদীর কাছে। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। এই ছোট্ট সরু কোপাই নদীর উপরে ব্রিজটাকে ক্রস করে আমাদেরকে বাঁ দিকে বাঁক নিতে হবে। এই মোড় থেকে বেশ কয়েকটি রাস্তা কিন্তু চারিদিকে চলে গেছে, তবে আপনারা যদি সোনাঝুরির হাটে যেতে চান তাহলে একদম বাঁ দিকের সোজা এই সরু রাস্তাটা ধরবেন। সোনাঝুরির হাটে যাওয়ার জন্য এই পথটি কিন্তু বেশ সংকীর্ণ একটি পথ, যার বাঁ দিক দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। বেশ কিছুটা রাস্তা এগিয়ে আসার পরেই আপনারা দেখতে পাবেন এরকম হাতের ডান দিকে সোনাঝুরির জঙ্গল। বোলপুর শান্তিনিকেতনে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীর পাশাপাশি সোনাঝুরির এই হাট, যা খোয়াইয়ের হাট নামেও পরিচিত, ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এখন কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে কিন্তু এরকম প্রচুর টোটো চলাচল করে, তাই আপনারা হোটেল থেকেই একটা টোটো বুক করে অনায়াসে এখানে চলে আসতে পারবেন, তবে একটু বার্গেন করে নেবেন। শান্তবিতান থেকে আমাদের এই সোনাঝুরির হাটে পৌঁছাতে সময় লেগেছিল 10 মিনিটের মতো। এখন ঘড়িতে 1:10 আর এরই মধ্যে দেখুন অলরেডি সোনাঝুরির হাট বসে গেছে। একমাত্র বুধবারে এই হাট বন্ধ থাকে, আর শনি রবিবার এই হাটের আয়তন সবচেয়ে বড় থাকে। এই পর্যন্ত এসে আমরা একটা ভুল করে ফেলেছিলাম। রাস্তার উপরে রামশ্যাম লেখা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, সেই গলিতে আমরা নিজেদের গাড়িটি ঢুকিয়ে দিয়েছিলাম, আর এই গলিটি ছিল খুবই সংকীর্ণ। আসলে আমাদের রামশ্যাম ভিলেজ রিসর্টের রেস্টুরেন্টে দুপুরের খাবারের প্ল্যান ছিল, কিন্তু রামশ্যাম রেস্টুরেন্টের সামনে জানেন গাড়ি রাখার কোনো জায়গায় নেই, আর রাস্তার অবস্থাও সেরকমই খারাপ। ওনাদের নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তবে সেটা শুধুমাত্র তাদের জন্য যারা ওখানে রুম নিয়ে থাকবে। শেষমেশ আমরা আবার গাড়ি ঘুরিয়ে এনে এরকম একটি গাছের ছায়ার নিচে নিজেদের গাড়িটিকে রেখেছিলাম। আপনারা আমাদের মতো এই ভুলটি করবেন না। সোনাঝুরির হাট ছাড়িয়ে সোজা রাস্তা বরাবর আরেকটু এগোলে হাতের ডান দিকে এখন একটি মাঠের মধ্যে বেশ বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেটা আমাদের একদমই অজানা ছিল। যাই হোক, আমরা যেখানে গাড়ি রেখেছিলাম তার আশেপাশে এখানকার রিসর্ট এবং হোটেলের প্রচুর বোর্ড লাগানো ছিল। সোনাঝুরির হাটকে ঘিরে এখন চারিপাশে তৈরি হয়েছে প্রচুর রিসর্ট, অনেক থাকবার জায়গা। আপনারা আমার এই ভিডিওটি যদি একটু পজ এবং জুম করে বোর্ডগুলিকে দেখেন তাহলে বেশ কিছু রিসর্টের ফোন নাম্বার কিন্তু পেয়ে যাবেন। শকুন্তলা, সোনাঝুরি রূপকথা হোমস্টে, রিসর্ট তিতলি, রামশ্যাম ভিলেজ রিসর্ট, ভালোবাসা সিনিয়র সিটিজেন রেসিডেন্সি, এই সমস্ত থাকবার জায়গাগুলি যে রয়েছে শান্তিনিকেতনে, সেগুলি সব কিন্তু এই গলির মধ্যে। সোনাঝুরি অতিথি নিবাসও এখানেই রয়েছে।
আপনারা ভিডিওটি পজ করে কন্ট্যাক্ট নাম্বারটি লিখে নিতে পারেন। শান্তিনিকেতনে এসে আপনারা যদি এখানে থাকেন তাহলে পায়ে হেঁটে সোনাঝুরির হাটে চলে আসতে পারবেন। চলুন এবার রামশ্যাম রেস্টুরেন্টের দিকে যাই, পেট পুজোটা করতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছে দুজনেরই। এবার আপনাদের এই রামশ্যাম রেস্টুরেন্টে কি করে লাঞ্চ করবেন, কি করে খাবার খাবেন সেই নিয়মটা একটু বলে রাখি। এখানে রেস্টুরেন্টে ঢোকার আগে আপনি কি কি খেতে চান সেটা মেনু কার্ড দেখে ডিসাইড করে তার একটা কুপন কেটে নিতে হবে। কুপন কাউন্টারের পাশেই এরকম একটা বিশাল বড় মেনু কার্ডের চার্ট আপনারা দেখতে পাবেন। এই তালিকা থেকে আপনারা আপনাদের পছন্দ মতো খাবারগুলি বেছে নিতে পারেন। সকাল 11টা থেকে মোটামুটি রাত 11টা পর্যন্ত এনাদের এই রেস্টুরেন্ট খোলা থাকে। আমরা এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে এনাদের একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ভেজ থালি থাকে, যেটা সবাই প্রায় নেয়। আর এই ভেজ থালির সাথে আপনারা মেনু চার্ট দেখে আপনাদের পছন্দ মতো মাছ বা মাংসের একটা আমিষ পদ নিয়ে নিতে পারেন। এখানে এসি এবং নন এসি দুটো জোনে বসার ব্যবস্থা রয়েছে। রামশ্যামে কুপন কেটে আমরা এখন বসে আছি, ওয়েট করছি। এসি রুমটা হলটা পুরোটাই বুক আর কি, পুরো ফ্রি। লোকজন একটু ওয়েট করছি, এসি রুমে বসেই খাবো। এখন ভীষণ গরম বাইরে, বাইরে বসে খাওয়া যাবে না। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরে আমরা এসি রেস্টুরেন্টে ঢুকতে পেরেছিলাম। আর ভিতরটা দেখেছেন, একটুও জায়গা খালি নেই। সবার দেখা দেখি আমরাও দুটো ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে ছিল একটা আমিষ পদ। রামশ্যামে ভেজ থালির দাম হচ্ছে 199 টাকা। কুপনের সাথে দুটো জলের বোতল এনারা কিন্তু এখানে ফ্রিতেই দিয়ে থাকেন। দুটো ভেজ থালির সাথে আমিষ পদে আমরা নিয়েছিলাম আলু দিয়ে কচি পাঁঠার ঝোল, যার দাম পড়েছিল 400 টাকা। রামশ্যামের খাবার নিয়ে সত্যি নতুন করে কিছু বলার নেই। এখানকার খাবার আগেও ভালো ছিল, এখনো ভালো। 199 টাকার নিরামিষ থালির ঝকঝকে কাঁসার থালাবাটিতে ছিল গরম গরম ভাত, ঘি, কলমি শাক ভাজা, শুক্তো, মুগ ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, চাটনি, পাঁপড় এবং পায়েস। সবকিছুই ওনারা বারবার করে পরিবেশন করছিলেন। আমরা অবশ্য দ্বিতীয়বার আর কোনো কিছুই নিয়ে উঠতে পারিনি। প্রতিটি নিরামিষ পদের স্বাদ ছিল অসাধারণ, এক কথায় অতুলনীয়। আর কচি পাঁঠার ঝোল, সেটা তো এখনো আমার মুখে লেগে আছে। তবে এই রামশ্যামে খাবার খেয়ে অভিজ্ঞতা থেকে আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানকার নিরামিষ পদগুলি স্বাদে এত অসাধারণ খেতে যে আমার পরে মনে হচ্ছিল যে আমিষ পদটি না নিলেও হতো। কচি পাঁঠার ঝোল না নিলে আমি হয়তো প্রতিটি নিরামিষ পদ আরেকবার করে নিয়ে খেতে পারতাম। শেষ পাতে মিষ্টিমুখ করলাম চাটনি আর পায়েস দিয়ে, যার স্বাদ ছিল একদম ঘরের মতো। ঘড়িতে সময় এখন প্রায় বেলা 2:30। জমিয়ে পেট পুজো সেরে বাইরে বেরিয়ে এখন যাচ্ছি আমরা দুজনে একটু পিছন দিকে, রামশ্যাম ভিলেজ রিসর্টটিকে ঘুরে দেখব বলে। ডান পাশে এই যে মাটির দোতলা বাড়িটি দেখছেন, এখানে কিন্তু থাকার জন্য প্রচুর রুমস রয়েছে। মাটির দোতলা বাড়ি ছাড়াও এই রিসর্টের পিছন দিকে থাকার জন্য আরো অনেক রুম রয়েছে, আর রয়েছে একটা বিশাল বড় সুইমিং পুল। রিসর্টের এই যে বিল্ডিংটি দেখছেন, এটি কিন্তু একদমই নতুন, নিউলি কনস্ট্রাক্টেড। এই বিল্ডিং এর প্রতিটি রুমের সাথেই রয়েছে খুব সুন্দর ব্যালকনি, আর এই ব্যালকনিতে বসলে সাজানো বাগান আর সুইমিং পুলের দারুণ একটা ভিউ এনজয় করতে পারবেন। ওই পাশে যে গাড়িগুলি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওখানেই হচ্ছে এখানকার গাড়ি পার্কিং এর জায়গা। রামশ্যাম ভিলেজ রিসর্টটি এখন আকারে বড় হয়েছে অনেকখানি। মাটির দোতলা বাড়ি, পুল ভিউ রুম, ভিতরে চমৎকার বাগান ও লন, মাঝখানে নীল জলের বেশ বড় একটি সুইমিং পুল এবং তার পাশে সর্বসুবিধাযুক্ত থাকার জায়গা। এসি রেস্টুরেন্টে ঢোকার জন্য অপেক্ষা করার সময় জিজ্ঞেস করেছিলাম, রুম ভাড়া এখানে শুরু হয়েছে 2900 থেকে 8000-এর মধ্যে। আজকে এখানে খেতে এসে ভেতরে ঢুকে এখানকার এই মনোরম পরিবেশ থেকে সত্যি আমাদের দুজনেরই দারুণ লেগেছিল। এই রিসর্টের ফোন নাম্বারটি আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি একবার পজ করে আপনারা নোট করে নিতে পারেন। নেক্সট টাইম আবার যখন শান্তিনিকেতন আসবো তখন এখানে থাকার চেষ্টা করব। জায়গাটি সত্যি খুব সুন্দর। এখন ঘড়িতে সময় প্রায় 3টে। দুপুরের খাওয়া দাওয়া সেরে রামশ্যাম ভিলেজ রিসর্টটি ঘুরে দেখে সোনাঝুরির হাটে ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল। আগে একটা সময় ছিল যখন এই সোনাঝুরির হাটে হাতে গোনা কয়েকটি দোকান বসত, আর এখন আপনি এই হাটে দোকানের সংখ্যা গুনেও শেষ করতে পারবেন না।
তবে এটা ঠিক, এই হাটের জিনিসপত্রের দাম অনেকটাই সস্তা। এখানকার একদম খাদি কাপড়ের কুর্তি তো আমার ভীষণ প্রিয়। সাদা এই পাঞ্জাবিটির দাম চাইছিল 550 টাকা। একটা খোলো পাঞ্জাবি দেখি। কত এটার দাম? 550। প্রচুর কাজ থাকে। তবে এটা ঠিক, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য শপিং করার আদর্শ স্থান হচ্ছে এই সোনাঝুরির হাট। লাল মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে হাতে বানানো কাঠের জিনিস, মৃৎশিল্প, পাটের ব্যাগ, কাঁথার শাড়ি, গামছা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা আর ঘর সাজাবার টুকিটাকি জিনিস এবং আধুনিক নগর জীবনের সুভেনিয়ারও, সবকিছুর পসরা নিয়েই আপনাকে স্বাগত জানাবে সোনাঝুরির এই হাট। এখানকার সবকিছুতেই রয়েছে গ্রাম বাংলার শিল্পের ছাপ। পুরো জায়গাটা বেশ জমজমাট। খুব গরম আর ভিড় এড়িয়ে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে সব দেখলাম, অল্প কিছু কেনাকাটিও করলাম। এখানকার মানুষের আন্তরিক হাতের টানে মাদলের বাজনায় আদিবাসী নৃত্যের সাথে পায়ে পা মেলাতেও দারুণ লেগেছিল। সোনাঝুরি হাটের বাউল গান আর আদিবাসী নৃত্য সত্যি মন ছুঁয়ে যায়। সোনাঝুরির হাট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আমার কুটিরের দিকে। গুগল ম্যাপে যা বলছে সময় লাগবে 15 মিনিট। ঘড়ির কাঁটাতেও সময় এখন 5:15। দুজনে একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি, কারণ আমার কুটির সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়ে যায়। এই হাটে কিন্তু কোনো লাইটের বন্দোবস্ত নেই, তাই যা কেনাকাটি করার আপনাকে সন্ধ্যের আগেই করে নিতে হবে। এখন আমরা যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের সামনের রাস্তা দিয়ে। দেবেন্দ্রনাথ ঠাকুরের সময়ে বেলজিয়াম কাচের তৈরি সেই বিখ্যাত প্রার্থনাস্থল, উপাসনা গৃহ আজও একই রকম শান্তি প্রদান করে। জানেন, 1863-তে রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ এই জমিটি কেনেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথম আসেন 1878 সালে 17 বছর বয়সে। মাত্র 5 জন ছাত্রকে নিয়ে 1901 সালে কবি সূচনা করলেন ব্রহ্মচর্য আশ্রম। শুরু হলো শান্তিনিকেতনের যাত্রা। কবি তখন 40 বছরের যুবক। ঢলে পড়া সূর্যাস্তের আলোয় জায়গাটি দেখতে কি সুন্দর লাগছে একবার দেখুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ 80 বছরের জীবনকালের একদম মধ্য গগনে সূচনা হয়েছিল এই শান্তিনিকেতনের। এখন 2025 সাল, প্রায় দীর্ঘ 125 বছর পেরিয়ে আসলো আমাদের এই শান্তিনিকেতন। শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে প্রকৃতির বুকে এখানে যেন আলাদাই শান্তি রয়েছে। সেই শান্তির টানেই আমরা বারবার ছুটে আসি শান্তিনিকেতনে। বিশ্বভারতী ক্যাম্পাস দেখে 5:40 নাগাদ আমরা এসে পৌঁছালাম আমার কুটিরে। চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা এই আমার কুটির। অসংখ্য পাখির কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছিলাম। এখানে ভেতরে একটি শপ রয়েছে। বোলপুর শান্তিনিকেতনের হস্তশিল্পের প্রচুর জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন।
আমি অবশ্য এখানে এসেছিলাম কাঁথা স্টিচের শাড়ি দেখতে। ব্যাঙ্গালোর সিল্কের উপর তসরের উপর কাঁথা স্টিচের ওয়ার্ক করা খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন কিন্তু এখানে রয়েছে। তবে সোনাঝুরি হাটের তুলনায় এখানে দামটা একটু বেশি। খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের ওয়ার্ক করা স্টোলের কালেকশন আমি এখানে দেখেছিলাম, তবে ওই যে বললাম দামটা অনেকটাই বেশি। আমার কুটির থেকে বেরিয়ে শান্তিবিতানে ফিরতে ফিরতে আমাদের 7টা বেজে গেছিল। একটু ফ্রেশ হয়ে নিয়ে রুমে যে মেনু কার্ডটা ছিল সেটাই দেখছিলাম, ডিনারে কি নেওয়া যায়। দুপুরবেলা যা জমিয়ে খাওয়া দাওয়া করেছি, রাত্রিবেলা অল্প কিছু নিলেই আমাদের দুজনের হয়ে যাবে। গোটা মেনু কার্ড ঘেটে ঠিক করলাম রাত্রে এগ চাউমিন আর চিলি চিকেন খাবো। খাবার দাবারের দাম মোটামুটি এখানে রিজনেবল। আমরা যেহেতু একটু আর্লি ডিনার করতে পছন্দ করি, তাই 8:30টার দিকে রুম সার্ভিসে আমাদের রাতের খাবারটা দিয়ে যেতে বলেছিলাম। মেনু কার্ডে বেশ কিছু থালির অপশন আমি দেখছিলাম, বেশ রিজনেবল রেটে এখানে কিন্তু থালি রয়েছে। ভেজ থালি 200, এগ থালি 240, ফিশ থালি 280, চিকেন থালি 320 আর মাটন থালি হচ্ছে 450। এছাড়াও এনাদের কিছু প্রিমিয়াম থালিও কিন্তু মেনু কার্ডে রয়েছে। প্রিমিয়াম ভেজ থালির দাম হচ্ছে 475 টাকা, প্রিমিয়াম ফিশ থালি হচ্ছে 900 টাকা আর প্রিমিয়াম নন ভেজ থালি সেটাও 900 টাকা। শান্তবিতানে সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টের টাইম সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, লাঞ্চ টাইম 11:30 থেকে 3টে আর ডিনার হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে 10টা পর্যন্ত। আজকে হোটেলে ফিরে পায়ে একটু আঘাত পেয়ে আঙুলটা আমার কিভাবে ফুলে গেল একবার দেখুন। রেস্টুরেন্টে গিয়ে কিচেন থেকে বরফ নিয়ে এসে অনেকক্ষণ ধরে চেপে রেখেছিলাম, তাও দেখুন কিভাবে কালশিটে পড়ে গেছে। এখনো আঙুলটা বেশ টনটন করছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট থেকে যে এরকম হয়ে যাবে ভাবতেই পারিনি। সন্ধেবেলা শান্তবিতানে 7টা থেকে 8টা পর্যন্ত রিসেপশন এরিয়াতে বাউল গানের আসর বসে। দেখুন না, পায়ে এমন ব্যথা পেলাম যে নিচে যেতেই পারলাম না। আপনারা আমার দুটো পায়ের পাতা দেখলেই বুঝতে পারবেন যে আঙুলটা কতটা ফুলে গেছে। আজকে সারা রাতি মনে হচ্ছে আঙুলটা জ্বালাবে। আগামীকাল আবার আমাদের রাঁচির উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিতে হবে। অলরেডি রুম সার্ভিসে ওনারা ডিনার দিয়েও গেছেন। আপনাদের দাদার ঘাড়ে আজকে দায়িত্ব পড়েছে ডিনার সার্ভ করার। শান্তবিতানের খাবার দাবার কীরকম সেই সম্বন্ধে খুব একটা মতামত আমি আপনাদের কিছুই জানাতে পারবো না, কারণ আমরা শুধুমাত্র এক রাতে ডিনারই করেছিলাম এখানে। চিলি চিকেন আর চাউমিন খেয়ে এটাই বলবো, চিলি চিকেনটা বেশ ভালো লেগেছিল, তবে চাউমিনে অতিরিক্ত তেল ছিল। যাই হোক, চলুন আমি ডিনার করতে করতেই আজকের এই ভিডিওটি শেষ করছি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে।